12 দিনের যুদ্ধ থেমে গেছে, কিন্তু আসল লড়াই এখনও শুরুই হয়নি। এক ভয়াবহ ক্ষণস্থায়ী যুদ্ধের পর বিশ্ব যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, তখন ইরান একটি সম্পূর্ণ ভিন্ন বার্তা দিল। এই বিরতি শান্তির নয়, এটা হচ্ছে আরও বড় যুদ্ধের প্রস্তুতি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ঠিকই, কিন্তু ইরান এটিকে বলছে কৌশলগত বিরতি। একটি এমন সময় যখন যুদ্ধ থেমে থাকে, কিন্তু যুদ্ধ শেষ হয় না। তেহরান বলছে এই যুদ্ধ ছিল তাদের উপর চাপিয়ে দেওয়া, এবং এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত। ইরানের ভাষায় এটা ছিল আরেকটি ইম্পোজড ওয়ার, যেমনটা তারা 80-র দশকে ইরাকের সঙ্গে দেখেছিল। আর ঠিক সেই আগের মতোই এবারও তারা বিশ্বাস করে সময় তাদের সবচেয়ে বড় অস্ত্র। তারা এখন সময়কে কাজে লাগিয়ে নতুন করে সাজছে, শক্তি সঞ্চয় করছে এবং প্রস্তুতি নিচ্ছে এক দীর্ঘ ও কৌশলভিত্তিক সংঘাতের জন্য। যুদ্ধ চলাকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সামরিক অবকাঠামো, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে পাল্টা হামলায় ইরান ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের ফাঁস করে দেয়। যুদ্ধ থামার পর ইরান এখন তাদের সামরিক শক্তি পুনর্গঠনের দিকে মনোযোগ দিচ্ছে, বিশেষ করে স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মজুদ বৃদ্ধি, ফাতাহ ও খাইবার শেখান হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো উন্নত প্রযুক্তি যুক্ত করা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ তাদের অগ্রাধিকার তালিকায় রয়েছে। ইরান উপলব্ধি করেছে আধুনিক যুদ্ধে কেবল ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সার্বিক প্রতিরক্ষা ও নজরদারি প্রযুক্তি জয় পরাজয়ের মূল নির্ধারক। তাই ইরান রাশিয়ার কাছ থেকে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং Su-35 যুদ্ধ বিমান সংগ্রহের চেষ্টা করছে। চীনের J-10 ও পঞ্চম প্রজন্মের J-20 যুদ্ধ বিমানও তাদের বিবেচনায় রয়েছে। একই সঙ্গে তারা চীন বা রাশিয়ার কাছ থেকে উন্নত নজরদারি ও উপগ্রহ ভিত্তিক পর্যবেক্ষণ প্রযুক্তি সংগ্রহের উদ্যোগ নিচ্ছে, যা অতীত যুদ্ধে তাদের ঘাটতি হিসেবে প্রমাণিত হয়েছে। সামরিক প্রস্তুতির পাশাপাশি ইরান আন্তর্জাতিক মঞ্চেও সক্রিয় ভূমিকা রাখতে চাইছে। তারা জানিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করার পরিকল্পনা তাদের রয়েছে। তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এই আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা আর পারমাণবিক আলোচনায় ফিরবে না। ইতিমধ্যে ইরান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করেছে। এমনকি যুদ্ধ শুরুর আগে গোপনে বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদ স্থানে সরিয়ে রাখা হয়েছে বলেও জানা গেছে, যা ভবিষ্যতে কৌশলগত চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। এই মুহূর্তে ইরান সময়কে একটি বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তারা ধীরে ধীরে নিজেদের সামরিক, কূটনৈতিক ও মনস্তাত্ত্বিকভাবে গড়ে তুলছে। তাদের বিশ্বাস সময় যত যাবে ইসরায়েলের উপর ভেতরের রাজনৈতিক চাপ, আন্তর্জাতিক চাপ এবং জনমতের চাপ বাড়বে। সেই সময়কে কাজে লাগিয়েই ইরান আবার শক্তিশালীভাবে ফিরে আসবে, এমনটাই তাদের কৌশল। অর্থাৎ এই যুদ্ধবিরতি আসলে কোনো শান্তির বার্তা নয়, বরং এটা ভবিষ্যতে আরও বড় সংঘাতের জন্য প্রস্তুতির বিরতি। তেহরানের কৌশলগত ধৈর্য আসলে ধৈর্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি এক ধরনের দীর্ঘমেয়াদী মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক যুদ্ধের অংশ। তারা মনে করে প্রতিপক্ষ যত শক্তিশালী হোক না কেন, সময়, কৌশল এবং সহনশীলতার মাধ্যমে সেই শক্তিকে পরাস্ত করা সম্ভব। বাংলাদেশের মতো দেশগুলোর জন্য এই পরিস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের অর্থ হল প্রবাসী শ্রমিকের ঝুঁকি, তেলের দামে অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা। পাশাপাশি মুসলিম বিশ্বের কূটনৈতিক মেরুকরণও বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে প্রভাব ফেলতে পারে। শেষ পর্যন্ত এই কৌশলগত বিরতির খেলায় জয়ী হবে কে, তেহরান না তেল আভিভ, সেটা এখনও অনিশ্চিত। তবে এটা পরিষ্কার, এই যুদ্ধবিরতির পেছনে এক ভয়ঙ্কর বাস্তবতা লুকিয়ে আছে, যে বাস্তবতায় যুদ্ধ থেমে গেলেও শান্তি এখনও অনেক দূরে।